এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রতিশ্রুতি। টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে ভিন্ন মত। বাংলাদেশি হিসেবে টিউলিপের বিচার হবে বলছে দুদক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহে সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার। এছাড়াও বাংলাদেশের প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তিগত বিবরণ নিয়ে কাজ করতে চায় দেশটি। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়নে প্রতিশ্রুতি দিয়েছে কাতার। দোহার আর্থনা সামিটের সাইডলাইনে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। একই সঙ্গে বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে কারিগরি কাজ এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে দেশটি। দেশটির প্রতিমন্ত্রী জানান, কাতার যতটা সম্ভব বাংলাদেশকে সমর্থন দিয়ে যেতে চায়। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কাতারের সহায়তায় বাংলাদেশ তার জ্বালানি সম্ভাবনা আরও বাড়াতে চায়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। নাইম আহমেদ, একুশে টেলিভিশন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে বুধবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনেরও আহ্বান জানান তারা। আর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম হিসেবে বিকেল 3টায় রাজুর পাদদেশে বিক্ষোভ মিছিল করবেন তারা। এর আগে রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেন তারা। এরপর কর্মসূচি ঘোষণা করে রাত 12টায় শাহবাগ সড়ক অবরোধ ছেড়ে দেন শিক্ষার্থীরা। গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর হামলার পর ভিসির অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আগামীকাল সকল ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করুন। আমাদের তৃতীয় কর্মসূচি হচ্ছে আগামীকাল সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করুন এক দফা দাবিতে। একই ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, তবে দুবারের পর বিরতি দিয়ে আবারও সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা যেতে পারে বলে তাদের মত। একই সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষার পক্ষে মতামত দিয়েছে দলটি। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতির পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখার বিষয়ে মত দিয়েছে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল 5 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 2 দফায় যুক্তি তর্ক শেষে মঙ্গলবার উভয় পক্ষের চেষ্টা ছিল ঐকমত্যে পৌঁছানোর। স্প্রেডশিট বাদ দিয়ে তাই আলোচনা হয় সংস্কার সংক্রান্ত নানা সুপারিশ ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে।
দিনভর বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত 208টি সুপারিশে বিএনপি সমর্থন দেয় 187টিতে, সরাসরি আপত্তি জানায় 11টিতে, মতামত দেয় 5টিতে। এছাড়া দুদক ও নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের বেশিরভাগ সুপারিশে একমত হয় দুই পক্ষ। অন্যান্য বিষয়ে দেখেন রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টের বিলুপ্ত হয়ে গেছে। এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। বিএনপির পক্ষ থেকে বেশি আপত্তি আসে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ নিয়ে। তারা রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু জায়গা মেনে নিলেও দেশের নাম পরিবর্তন, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, সংসদের মেয়াদ 4 বছর করার বিরুদ্ধে অনড় অবস্থান জানায়। আর টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির কৌশলগত অবস্থান আছে। পরপর 2বারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে ফ্রি, ফেয়ার, নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেইন অথরিটি হিসেবে। এছাড়া আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতির নিয়োগ চায় বিএনপি। অসাংবিধানিক ও আইনসিদ্ধ নয় এমন সিদ্ধান্ত না নিতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায়। এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সাথে সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে 15টি দলের। মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার কথা জানান কমিশনের ভাইস চেয়ারম্যান। আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। ঐকমত্য কমিশনের মোট 691টি সুপারিশের মধ্যে 73টিতে আপত্তি বিএনপির। প্রায় 5 শতাধিক নিয়ে একমত দলটি, বাকিগুলো নিয়ে রয়েছে পর্যবেক্ষণ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আমরা এমন একটি সময় দেশ এবং জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার সাহস রাখত না, সাহস করত না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। আমাদের 31 দফার মধ্যেও আমরা বলেছি যে এটি শেষ নয়, এর সাথে যদি এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসাবে বিচারের মুখোমুখি করা হবে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বেরিয়ে আসে হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয় একাধিক মামলা। সংবাদ সম্মেলনে দুদক জানায়, এসব মামলার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। এদিকে রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহিন আক্তার ও মেয়ে আনিকা ফারিয়া জামানের বিরুদ্ধে 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শাহিন আক্তার, তার স্বামী AHM খায়রুজ্জামান লিটন, আনিকা ফারিয়া জামান অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।
গণহত্যা ও গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়ে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি। দেশটির গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনো নজিরও এখন পর্যন্ত তাদের নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ করছে। পর্যালোচনার শেষে হাসিনার ডিগ্রি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানসূচক কমিটি 1999 সালে শেখ হাসিনাকে ডক্টরেট অফ ল ডিগ্রি দেয়। আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া এনামুল হক সাগর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছে। আদালতের নির্দেশনায় রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে থাকে। বেনজির সহ 12 জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল। বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি সহ নানা অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন বেনজির আহমেদ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির। তার আগে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিশ জারির ঘটনা এই প্রথম। সম্পদ নিলাম করে এস আলমের কাছ থেকে কত টাকা আদায় করা সম্ভব? গ্রুপটির যে পরিমাণ সম্পদ জামানত রয়েছে, ঋণ নিয়েছে তার বহুগুণ বেশি। তবুও বিতর্কিত এস আলম গ্রুপের কাছ থেকে 9,948 কোটি টাকা পাওনা আদায়ে এবার চিনি কলসহ প্রায় 11 একর সম্পত্তি নিলাম ডেকেছে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ কর্পোরেট শাখা। বিস্তারিত সাদিয়া লাবণী রিপোর্টে। ঋণের নামে লুটপাট করে ইসলামী ব্যাংককে ফোকলা বানিয়ে ফেলেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বিপুল অর্থ বের করে পাচার করায় ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না। পাওনা আদায়ে এস আলম গ্রুপের কারখানা, গুদাম সহ প্রায় 11 একর সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকিং সেক্টরে স্পেশালি আমরা যদি দেখি 2012 পরে যে অরাজকতা, এবং আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো ব্যাংকগুলি টেক ওভার হয়েছে এবং বিভিন্ন ধরনের অরাজকতা যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখা গিয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন প্রায় 11 একর জমি, ফ্যাক্টরি ভবন ও গুদাম ঘর নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। প্রায় 9,948 কোটি 42 লাখ টাকার ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাসিনা সরকারের 15 বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত 10 বিলিয়ন বা 1,20,000 কোটি টাকা। ওভারঅল স্ক্রুটিনি যারা দায়িত্বে ছিল তাদের যদি দায়িত্ব প্রপারলি ডিসচার্জ করা হতো, তাহলে আমাদের যে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যেই ধরনের সর্ট অফ আমরা আজকে দেখছি যে ডিফল্টার এবং নন পারফর্মিং লোনের যেই হাই, সেটা বোধহয় এই স্টেজে আসতো না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে কমপক্ষে 73,113 কোটি টাকা বের করে নিয়েছে। এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য খুবই কম। এই নিলামের মাধ্যমে ব্যাংকটি ঠিক কতটা ক্ষতি পুষিয়ে নিতে পারে, সেটাই এখন প্রশ্ন। সাদিয়া লাবণী, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এ নিয়ে গেল সপ্তাহে 3 বার সংঘর্ষে জড়ালো তারা। সংঘর্ষে 5 শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ 2 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে। সোহেল সামি রিপোর্ট। মঙ্গলবার দুপুরের দিকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 কলেজের শিক্ষার্থীরা। চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তখন পুলিশের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। বারবার চেষ্টা করছি দুই পক্ষের সাথে যেন ডিসপার্স হয়ে যায়, তারা যেন আর কোনো ঝামেলা না করে। তারপরেও মাঝে মাঝে তারা সংঘর্ষে জড়াইছে, আমরা মাঝখানে অবস্থান নিয়েছি। ঢাকা কলেজও আমাদের সম্পদ, আইডিয়াল কলেজও আমাদের সম্পদ, সিটি কলেজও আমাদের সম্পদ। আমরা সব সময় বলি
তোমরা ছাত্ররা ভাই ভাই, তোমরা গন্ডগোলে লিপ্ত হবে না। সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছেন দুই কলেজের শিক্ষার্থীরা। সিটি কলেজের পোলাপান হঠাৎ লাঠি সুটা ইট পাটকেল নিয়ে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে পুরো ঢুকে গেছে। তারপরেও সিটি কলেজের কোনো প্রশাসনকে আমরা দেখলাম না যে এখানে এসে আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করতে। একটা ছেলেকে হয়তো মারছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে 3 তারাতে স্যারের কথা। কারা করতেছে? ঢাকা কলেজের স্টুডেন্টরা, এই যে 26 বছরের স্টুডেন্টরা। সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ 2 দিনের ছুটি ঘোষণা করেছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এবার চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছে গৃহকর্মী পিঙ্কি আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার এই মামলা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করে 8 মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। 3 এপ্রিল পরিমণির বিরুদ্ধে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। এর আগে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলাটি ঢাকার আদালতে বিচারাধীন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রতিশ্রুতি। টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে ভিন্ন মত। বাংলাদেশি হিসেবে টিউলিপের বিচার হবে বলছে দুদক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।